কত টাকা ইনকাম করছে বলো তো ভিগো থেকে? 70-80 লক্ষের উপরে হবে। অনেক উচ্চ ফ্যামিলির, অনেক বংশগত মেয়ে আছে, অনেক আবার এরকমও খারাপ টিউটের অভাব নেই। ভালো ভালো যদি আমি বলি না। কেমনে ব্যবসা না, তাহলে কেমনে? এখানের মেয়েরা অনেক চালাক, সবকিছু দিয়ে দিবে কিন্তু আপনাকে শরীর দিবে না। তাকে রিয়েল লাইফে কখনো তাকে তার শরীর মানে বিক্রি করবে না। ফোনে আপনাকে সবকিছু দিয়ে দিবে, কিন্তু রিয়েল লাইফে কোনো ছেলে বেডে যাবে না। আমি ভালো বলবো না খারাপ বলবো, আমি কনফিউজ। ফোনে সব দিয়ে দিচ্ছে, বাস্তবে দিতেছে না, তাহলে এটা ভালো না খারাপ? সবাই তো না। আপনি অ্যানসার করেন, আমার বাপের পক্ষে অ্যানসার দেওয়া সম্ভব না। প্রেমটা হইতেছে বাস্তবে না, অ্যাপে ফোনে প্রেম হচ্ছে, ফোনে তার সব মানে সবকিছু হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মাঝে যা হচ্ছে ফোনে হয়ে যাচ্ছে, আর কাছে আসার কোনো দরকার নেই। না, হয়ে যাচ্ছে এরকম। অ্যাপে দেখা গেছে যে আপনি লাইভ করছেন, ধরেন আপনি লাইভ করতেছেন, এখন আপনার সাথে আমার দুশ্মন হয়ে গেল, যে এই মেয়েটার লিঙ্ক আছে লাগবে তোর, তখন ওই কি করে, ওই মেয়েটা যে লিঙ্ক ভাইরাল হয়েছে ওই মেয়েটার কোনো ক্ষতি হয় নাই, যে লিঙ্ক ভাইরাল করছে তার ক্ষতি হয়েছে। কেমনে? মেয়েরা পপুলার হইলো, তার লিঙ্ক আরো 10 জন মানুষ, এখন তার লাইভে হচ্ছে 50 জন ছিল, তখন আরো 1000 জন মানুষ তার লাইভটা দেখবে, যে ওই মেয়েটার লিঙ্ক ভাইরাল হয়েছে, দেখি তো কেমন লিঙ্ক, কি ভাইরাল হইলো, তখন মেয়ে পপুলার হইলো, তার ভিউয়ার্স বাড়লো, তার ইনকাম বাড়লো। অথচ তার খোলামেলা ভিডিও মানুষ দেখতেছে। হ্যাঁ, কিন্তু এটা 20%। বিগো একটা পপুলার অ্যাপস, বিগোতে কম পক্ষে বাংলাদেশ এখানে সব বেশিরভাগ লাভবান হচ্ছে মেয়েরা। আর যদি বিগো খেলার পরে যদি কোনো পুরুষ ধ্বংস হয়, এগুলো হচ্ছে ছেলেরা, মানে তার টাকা পয়সা চলে যায়। হ্যাঁ, মেয়েদের পিছনে টাকা পয়সা নষ্ট করে। যারা প্রবাসী আছে 90% লোকেরা হচ্ছে প্রবাসীরা হচ্ছে মেয়েদের পিছনে লক্ষ লক্ষ টাকা ভাঙে, এদের বউ বাচ্চাদেরকে টাকা পয়সা দেয় না। এটা কি বিগো থেকে? হ্যাঁ, বিগো থেকে রিলেশন হয়ে তার সাথে আমার বিয়ে, দীর্ঘ 10 বছর প্রেম। তারপর মানে এই ঘটনায় আপনিও পড়ছেন বিগো থেকে রিলেশনে? কেমনে হইলো বোন? তখন ও কি করে একটা ডাব বিক্রি করে, মানুষ আমাকে ডাব আলীর বউ বললো, আমি অনেক হ্যাপি ছিলাম ওর সাথে। আমি একটা সময় কিন্তু অনলাইনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি, লক্ষ লক্ষ টাকা করছি, কিন্তু আমি, ও যদি আমাকে ডাব আলীর মানুষ যদি আমাকে ডাব আলীর বউ বলতো, তারপর আমি ওর সাথে খুশি ছিলাম। আমি যখন বাসায় নিয়ে গেলো আমাকে, তখন তার মা টোটালি আমাদেরকে আলাদা করে দিয়ে ওনার মা হচ্ছে বাসা ছেড়ে চলে গেছে। মানে ডে 1 থেকে ঝামেলা শুরু। হাজবেন্ড বলতো বাচ্চাটা মেরে ফেলো, বাচ্চা মেরে ফেলো, বাচ্চা এত কান্না করে কেন, ওর সহ্য হয় না। ওর বাপ বলতেছে কথা। পরে আমি একদিন কি করে বাচ্চা নিয়ে রাতে 3টা বাজে পলায় আসে। সে আমাকে রেখে রাতের 9টা, 10টা, 11টা, 12টা, 1টা বাজে সে বাসায় আসে। এই 5 মাসের বাচ্চাটা নিয়ে পালায় আসছে ওদের বাড়ি থেকে। কি নাম তোমার? রিয়া চৌধুরী। চৌধুরী তো ভিগোতে হেভি পপুলার, এবং ভিগোর চেনামো বাংলাদেশ, বাঙালি, দুনিয়াব্যাপী সবাই তোমার চিনে বোন। ভিগোর পর্যন্ত হওয়া, না এজেন্ট হওয়া। কত টাকা ইনকাম করছে বলো তো ভিগো থেকে? বিগতে যা ইনকাম করছে তার বেশি জুয়া খেলে নষ্ট করছে। আগে ইনকামের কথাটা কও, জুয়ার কথা আইতাছে। ইনকাম যদি হয় 70-80 লক্ষের উপরে হবে, কিন্তু জুয়া খেলছি অনেক, দ্বিগুণ জুয়া খেলছি। এই জুয়া, আজকে যদি বিগতে আমি জুয়া না খেলতাম বা বিগতে আমি টাকা নষ্ট না করতাম, হয়তো ঢাকা শহরে অনেক কিছু করতাম। অনেক বেশি জুয়া খেলে নষ্ট করছি। ইনকামটা 70-80 লাখ টাকা ইনকাম হইতেছে, হাও, কেমনে হয়? বিগত হচ্ছে 1 লক্ষ যদি কেউ মানে কানেক্ট করতে পারে, তাকে হচ্ছে আগে দিত, মানে ডলার হিসাবে টাকাটা দেয়। এখানে হচ্ছে বিগতে আমাদের আইডিতে ডলার ঢোকে, ধরেন 1000, কেউ 1000 যে সে কিনে হচ্ছে প্রায় 2300 টাকা। আর কোম্পানি হচ্ছে আমাদের 1000, মানে আমরা কাউন্ট করতে পারলে আমাদের দেয় হচ্ছে 450 টাকা। মানে এই 1700 টাকা কোম্পানির? হ্যাঁ, দ্বিগুণ। এখানে তো মানে কেউ সরাসরি রিচার্জ করে মানে না। ধরেন কেউ রিচার্জ করলো 1000 ডায়মন্ডের দাম হচ্ছে 2300 টাকা, রিচার্জ করলো, সরাসরি রিচার্জ করে কেউ মানে না। এখানে একটা গ্রেডি নামের একটা অ্যাপস আছে, গ্রেডি খেলতে হয়। গ্রেডি একটা জুয়া। গ্রেডি হচ্ছে একটা চরকির মতন ঘুড়ি, ওই চরকির মধ্যে 10 কয়েন, 50 কয়েন, 100 কয়েন, এগুলো করে কয়েন মারতে হয়। কয়েন মারার পরে যেখানে ধরেন একটা মানে 50 কয়েন যেখানে মানে আছে, ধরেন একটা লাল মাংস আছে, লাল মাংসতে আপনি 10টা মারলেন, আপনি 45 পারলেন। 45 মানে 10টা মারলে 45 কয়েন পেলেন। তার মানে ওই টাকাটা ডিরেক্ট কিনে ঢুকানোর উপায় নাই? না, আগে ওইখানে গিয়ে বাজেভাবে খেলতে হবে। এখানে না, ডিরেক্ট আপনি কোনো বিকাশের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে আপনি কিনতে পারবেন। মানে এই মোবাইল মাধ্যমে ডিলার রিসেলার আছে, ওদের কাছে টাকা সেন্ড করতে হয়, ওদেরকে বিকাশে সেন্ড করতে হয়, বা আপনি সরাসরি ব্যাংকের থেকে রিচার্জ করতে পারবেন, ব্যাংকের থেকে নিয়ে মানে কিনতে পারবেন। কিন্তু বিকাশ সিস্টেম নাই, বিকাশ, রকেট এগুলো নাই। একটা সময় ছিল কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে, যখন হুমায়রা হিমু আপু
করার পরে ওগুলো ব্যান্ড করে দেওয়া হয়েছে। হুমায়রা আপু ছাড়াও অসংখ্য লোক এখানে করছে। কেন? দেখা গেছে একটা মানুষের সাথে প্রেমে আটকায় গেছে বা প্রেমে পড়ে গেছে, হঠাৎ করে সেই মানুষটা তাকে মানে ছেড়ে দিল, বা জানতে পারলো তার বউ আছে, বাচ্চা আছে, 2-3টা সন্তান আছে, তখন সে কি করবে? ওয়েট, প্রেমটা হইতেছে বাস্তবে না, অ্যাপে অ্যাপে ফোনে প্রেম হচ্ছে, ফোনে তার সব মানে সবকিছু হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মাঝে যা হচ্ছে ফোনে হয়ে যাচ্ছে। আর কাছে আসার কোনো দরকার নেই না, হয়ে যাচ্ছে এরকম। মানে তুমি নোয়াখালী আমি বরিশাল প্রেম হয়ে গেল। হ্যাঁ, সবাই না, মানে কিছু কিছু মানে মানুষ, সবাই না। এখানে অনেক ভালো মেয়ে আছে, অনেক উচ্চ ফ্যামিলির, অনেক বংশগত মেয়ে আছে, অনেক, আবার এরকমও খারাপ টিউটের অভাব নেই। ভালো ভালো যদি আমি বলি, না কেমনে দেহ ব্যবসা না। তাহলে কেমনে? এখানের মেয়েরা অনেক চালাক, সবকিছু দিয়ে দিবে কিন্তু আপনাকে শরীর দিবে না। তাকে রিয়েল লাইফে কখনো তাকে তার শরীর মানে বিক্রি করবে না। ফোনে আপনাকে সবকিছু দিয়ে দিবে, রিয়েল লাইফে কোনো ছেলে বেডে যাবে না। আমি ভালো বলবো না খারাপ বলবো, আমি কনফিউজ। ভালো, অসংখ্য ভালো আছে, সবাই খারাপ না এখানে। মানে এটাকে ভালো বলে না, 80% মেয়েরা ভালো। বোন, এটাকে ভালো বলবো না খারাপ বলবো? যে সে ফোনে সব দিয়ে দিচ্ছে, বাস্তবে দিতেছে না, তাহলে এটা ভালো না খারাপ? সবাই তো না। আপনি অ্যানসার করেন, আমার বাপের পক্ষে অ্যানসার দেওয়া সম্ভব না। হ্যাঁ, তারপর বলে এই কাণ্ডটা বলেন তো, ফোনে সব দিতেছে, বাস্তবে দিতেছে না। আগে এটার ব্যাখ্যা দেন আমার, এটা কি জিনিস? এটা হচ্ছে সবাই না, ধরেন একজনই, কিন্তু কি জিনিস এটা, কেমনে কি? ধরেন এখানে একটা ছেলের সাথে একটা মেয়ের কন্টিনিউ 2-3 বছর প্রেম হয়েছে। এখন এই ছেলেটা বলছে তুমি আর লাইভ করতে পারবা না। কেন? তুমি লাইফটা তো খারাপ। কেমনে? লাইভটা তুমি মানে আমরা যেরকম ফেসবুকে লাইভ করি, ব্যাপারটা তো এরকমই না। ফেসবুক লাইভ আর এই লাইভ অনেক ডিফারেন্স। এখানে হচ্ছে আপনি লাইভ করতেছেন সেম, এখান থেকে এই যে জামাটা আছে না, এই নিচে আসা যাবে না। মানে লাইভ করছেন ফেসবুকে, দেখা গেছে অনেক খারাপ ভিডিও চলতেছে, জামা নিচে গলা আসতেছে, কিন্তু ওইখানে এই পর্যন্ত জামা থেকে নিচে আসা যাবে না, তাহলে ব্যান্ড, পার্মানেন্ট 10 বছরের ব্যান্ড। মানে বুক দেখালে 10 বছরের ব্যান্ড? 10 বছরের ব্যান্ড। আপনি কোনো খারাপ অশ্লীল কথা বলা যাবে না, আপনি কাউকে গালি দেওয়া যাবে না, আপনি কাউকে নিয়ে মানে হেনস্থ করা যাবে না, কারোর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা যাবে না। যেরকম আমরা হচ্ছে একজন এজেন্ট, ধরেন একজন হোস্ট, আপনার সাথে আমার মানে ঝগড়া লাগতেই পারে। একটু আগে বলতেছেন আপনি যে মানে দেহবাদে সব দিবে, আবার এখনই আপনি বলতেছেন যে বুক দেখানো যাবে না, তাহলে কেমনে? 80% মেরা দিবে না, 20%। ওই যে 20% ওরা যে আপনি বলতেছেন দেখানো যাবে না, তাহলে দেখাইতেছে কেমনে? ওই যে ফোন নাম্বার নিচ্ছে, তার সাথে পার্সোনাল হোয়াটসঅ্যাপ হচ্ছে বা ইমো হচ্ছে, তার সাথে দেখা গেছে তার সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। ওইটা হচ্ছে পার্সোনাল, হ্যাঁ, কিন্তু অ্যাপে সম্ভব না। অ্যাপে দেখা গেছে যে আপনি লাইভ করছেন, ধরেন আপনি লাইভ করতেছেন, এখন আপনার সাথে আমার দুশমন হয়ে গেল, মানে লাইভ করতেছেন না, দেখা গেছে আপনি আমি একটা খারাপ কমেন্ট করলাম বা ভালো কমেন্ট করলাম, আপনার পছন্দ হইলো না কমেন্টটা। অনেক আছে না যে খোঁচা মেরে কমেন্ট করে, যে এই তোমার কিন্তু একটা লিঙ্ক ভাইরাল আছে, তখন কি করে, এই আমার লিঙ্ক তো, আমার এরকম কোনো লিঙ্ক কেউ দেখাইতে পারবে না, আজ পর্যন্ত আমার কোনো কিছু নাই, কি করে কি কোড করে বের করে দেয়। তখন ওই লোকটা কি করে, অনেক রাগ করে যে তোর তো লিঙ্ক আছে, আমি তো দিয়ে দেবো সবাইকে। তো কি করে, ওই কমেন্টের মাধ্যমে অনেকে ইনবক্সে মেসেজ করে যে এই মেয়েটার লিঙ্ক আছে, লাগবে তোর। তখন ওই কি করে, ওই মেয়েটা যে লিঙ্ক ভাইরাল হয়েছে, ওই মেয়েটার কিন্তু কোনো ক্ষতি হয় নাই, যে লিঙ্ক ভাইরাল করছে তার ক্ষতি হয়েছে। কেমনে? মেয়েরা পপুলার হইলো, তার লিঙ্ক আরো 10 জন মানুষ, এখন তার লাইভে হচ্ছে 50 জন ছিল, তখন আরো 1000 জন মানুষ তার লাইভটা দেখবে, যে ওই মেয়েটার লিঙ্ক ভাইরাল হয়েছে, দেখি তো কেমন লিঙ্ক, কি ভাইরাল হইলো। তখন মেয়ে পপুলার হইলো, তার ভিউয়ার্স বাড়লো, তার ইনকাম বাড়লো, অথচ তার খোলামেলা ভিডিও মানুষ দেখতেছে। হ্যাঁ, কিন্তু এটা 20%, 80% না, 20% মেয়েদের। মা গো মা, কি ডেঞ্জারাস। এত ভালো মেয়ে আছে এখানে, ধরেন ভালো মেয়েরা কি করে ওখানে? ভালো মেয়েরা ওই যে দেখা গেছে ফেসবুকে আপনারা কি করেন, ফেসবুকে আপনারা লাইভ করছেন, মানুষকে বিনোদন দিচ্ছেন, কথা বলছেন, আপনি গান শোনাচ্ছেন, আপনি গিটার বাজাচ্ছেন, আপনি নাচতেছেন। আমি এখানে প্রথম ডান্সার হিসাবে আসছি বিগতে। ওকে, হ্যাঁ, আমি একজন প্রফেশনাল ডান্সার হিসেবে প্রথম আসছিলাম। 16 সালে আমি আসছিলাম। 16 সালে এরকম ছিল না, আমাকে বলে তুমি যদি বিগতে যাও তাহলে তুমি এই ক্ষেত্রে বেশি ইনকাম করতে পারবে। তারপর তখন আমার মনের ভিতরে একটা আগ্রহ, লাইভে বসে কি ইনকাম করা যায়, কি এমন লাইভ যে লাইভে বসে ইনকাম করা যায়। যখন আমি ফার্স্ট টাইম লাইভ করতাম তখন আমি খুবই ছোট, মাত্র 16 বছর বয়স। এখনো ছোট। এটা কি বিগো থেকে? হ্যাঁ, বিগো থেকে রিলেশন হয়ে তার সাথে আমার বিয়ে, দীর্ঘ 10 বছর প্রেম। তারপর মানে এই ঘটনায় আপনিও পড়ছেন বিগো থেকে রিলেশনে? কেমনে হইলো বোন? হইলোটা কেমনে? অনেক কিছু আছে, বলেন। হওয়ার মতন অনেক কিছু আছে, অনেক কষ্ট। আমি আসলে আজকে এখানে আসছি আমার নিজের কষ্টগুলো শেয়ার করার জন্য।
মানুষ কতটা বেইমান হতে পারে এগুলো নিয়ে শেয়ার করতে আসছি। আমি বিগতে এরকম যখন পপুলার ছিলাম তখন আমার ফেসটা হচ্ছে ভ্যালু অনেক পপুলার। আমি লাইভ করলে মানে আমার মানে টপে, আমি টপ হোস্ট, মানে বাংলাদেশে কেউ একটা আইডি ওপেন করবে আমাকে দেখতে পারবে। আর তখন আমি এখন মানে আমার মাঝখান দিয়ে আমার বেস্টে মানে টিউমার হয়েছিল এই গত মাসে জানুয়ারিতে, আমি অপারেশন করছি, এই কারণে আমি এরকম মানে শুকাই গেছি। আমার 86 কেজি ওজন ছিল তখন, আর অনেক ফর্সা ছিলাম, অনেক সুন্দরী ছিলাম দেখতে। এখন যেমন আছে তার চেয়ে 3 গুণ তখন এমন এরকম ছিলাম। তখন হচ্ছে হঠাৎ করে একদিন সে আমার লাইভে আসে, আসার পরে আমি তাকে বলি যে ভাইয়া আমার আজকে একটা পিকে আছে, রাত্রে আইসেন আমার লাইভে। পিকে কি? ধরেন পিকে হচ্ছে কি, আমি লাইভ করতেছি, ওই পাশ থেকে একজন আমার সাথে জয়েন্ট হয়েছে। মানে দুইজনের প্রতিযোগিতা? হ্যাঁ, দুইজনের প্রতিযোগিতা, জয়েন্ট হয়েছে, মানে কে আগে জিতবে, কার কাছে মানে ডায়মন্ড বেশি পড়বে। আচ্ছা আচ্ছা, দুইজন খেলতেছে, দুইজন লাইভ করতেছে, কে বেশি ডায়মন্ড পাচ্ছে, কে বেশি ডায়মন্ড পাবে। এটা হচ্ছে পিকে। টিকটকও তো এরকম সিস্টেম আছে, টিকটক লাইভে। হ্যাঁ, কার বেশি ডায়মন্ড পড়বে। তখন হচ্ছে ওই আমার এক ফ্রেন্ড ছিল মাহি নামের, ওই ফ্রেন্ড হচ্ছে ওর আইডিতে হচ্ছে 10,000 কয়েন পড়ছে, আর আমি আমার ওই মানে উনি এসে আমাকে 1 লক্ষ মেরে দিছে একবারে। হ্যাঁ, উইন হয়েছে উনি আমার জন্য মানে 2500 রিচার্জ করছে, 1 লক্ষ উইন হয়ে গেছে, আমাকে মেরে দিছে। মেরে দেওয়ার পরে আমি তো খুব খুশি। তখন আমিও তার সাথে বন্ধুত্ব করলাম, ভাই আপনার নাম্বারটা আমাকে দিয়েন, আপনি মাঝে মাঝে যখন আমি পিকে খেলবো আপনাকে আমি শেয়ার দেবো, আপনি আমার লাইভে আসবেন। ওরকম করে আস্তে আস্তে একদিন উনি আমাকে বলতেছে যে আমি প্রথম আমার কাছে ওনাকে অনেক ভালো লাগতো, ওনার মানে কথাবার্তা এত মানে উনি অনেক ভদ্র ছিল। অন্য ছেলেরা যেরকম একটা মেয়েদেরকে খারাপ কথা বলতো, কখনো এরকম বলতো না, এত ভালো মানুষ ছিল তখন। আমি যদি মাথায় কাপড়ও না দিতাম আমাকে বলতো যে তুমি মাথায় কাপড় দাও না কেন, এটা কোনো লাইভের স্টাইল হলো, তুমি আর 5টা মেয়েদের মতো না, তুমি অন্যরকম, তুমি মাথায় কাপড় দাও। মাথায় কাপড় দিতাম, ওনারও আমার বিষয় ভালো লাগতো। আমি একটা কথায় আমার এই কথাটা আপনি ভাই, আমি আপনাকে আমি খুবই রিকোয়েস্ট করবো যে আমার এই কথাটা আপনি মানে টাইটেল হিসাবে দিবেন। বলেন। সেই কথাটা হচ্ছে ওনার সাথে আমার যখন 9 মাসের মতন কথা হয়, কথা হওয়ার পরে 9 মাসে ওনার সাথে আমি গভীর একটা প্রেম ওনার সাথে আমি এর মধ্যে হঠাৎ করে ওনাকে সিঙ্গাপুরে পুলিশে ধরে। উনি কি সিঙ্গাপুর থাকতেন? হ্যাঁ, সিঙ্গাপুর 16 বছর সিঙ্গাপুর ছিলেন উনি। এর মধ্যে কিন্তু সে আমাকে 2-3 লাখ টাকা দিয়ে দিছে। যখন আমাকে ফার্স্ট বললো যে আমি যদি তোমাকে কখনো ভুলে যাই বা আমি তোমার কাছ থেকে কিছুদিন দূরে থাকি, তুমি কি আমাকে ভুলে যাবা? তখন সে হচ্ছে সিঙ্গাপুরে। হ্যাঁ, সিঙ্গাপুর। তখন যে মানে ওনাকে পুলিশে ধরছে বা পুলিশে ধরবে এরকম কোনো কিছু আমি জানতাম না। ওকে। পরে আমাকে এটা একটা কথা বললা, তুমি আমার জন্য এত কিছু করছো আর আমি তো তোমার জন্য পাগল, আমি তোমাকে কেন ভুলে যাব? যদি তুমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার কথা মনে রাখবো। তখন তো দেখা হয়নি না, শুধু ফোনে কথা হইতো, কারণ তখনও আমাদের মাঝে আপনি ছাড়া কখনো তুমি হইতো না। আমরা দুইজনে এত ভালো একটা সম্পর্ক ছিল। উনি আমাকে কখনো একটা খারাপ কথা বলে নাই, কখনো না। অনেক মানুষের মুখে শুনছি যে উনি অন্য মেয়েদের সাথে অনেক মানে করছে, বা আমাকে কখনো বলে নাই। তো সে আসলো 23 সাল, মানে উনি প্রায় 1.5 বছর 1 বছর মানে শেষের দিকে আর কি উনি জেল থেকে আসছে। এর মধ্যে কথা হচ্ছে না? না। আপনি জানেন না সে কই? না। হাওয়া? হ্যাঁ, জেলে। আমি কোথেকে জানবো? আমি ওনার অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, অনেক কিছু কেউ বলতে পারেনি। না, কেউ বলতে পারেনি। তারপর এর মধ্যে উনি এর মধ্যে একবার উনি হচ্ছে আমাকে মানে অনেক কান্নাকাটি করি, আমি সবাই কাছে জিজ্ঞাসা করি, আমি ওনার ফ্যামিলির নাম্বার মানে সবার কাছ থেকে নিয়ে, ওনার বন্ধুদের নিয়ে ফ্যামিলির সাথে যোগাযোগ করে, তখন ওনার ফ্যামিলিতে সবাইকে বলি। তখন ওনার ফ্যামিলি কেউ জানে না যে ওনার ছেলে কি হয়েছে। ওনারা সবাই জানে না ওনার ছেলে মানে দুর্ঘটনায় হয়তো বা মানে কোথাও মানে হারায় গেছে, বা কোথাও ওনার ছেলে কোনো খোঁজ খবর নাই। এই খোঁজ পাইলেন কবে, কতদিন পরে? দেখা হয়েছে 1.5 বছর পর। পরিচয় 1.5 বছর পরে। যে পুরনো ফোনটা ছিল রিপেয়ার করছে, ফোনটা করার পরে ওর পুরনো ফেসবুকটা খুঁজে পেয়েছে। খুঁজে পাওয়ার পরে আমার একটা পোস্টে একটা লাইক দিছে। লাইক দেওয়ার পরে আমার মানে ও যখন দেখছে যে ও লাইক দিচ্ছে আমার পোস্টে, তখন আমার ওইখান থেকে চিৎকার মানে আসতেছে, আমি ওরে কিভাবে মেসেজ করব। আমি বারবার ওরে মেসেজ করতেছি, ও মেসেজ দেখে না। আমি পাগল হয়ে গেছি, মেসেজ দেখে না। আমি ওইখান থেকে ওই রাতের বেলা ওর মানে গাড়ি করে ওর ভাতিজার বাড়ি গেলাম, যে দেখি আমি দেখার পরে ওরে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করলাম যে তুমি এতদিন কইছিলা, কি হয়েছিল আমাকে বলে না, যে ওর এই মানে জেলে ছিল বা কি ছিল এগুলো বলে না, কোনো কিছু বলে না। আমি সমস্যা ছিলাম, আমি অনেক বড় সমস্যা ছিলাম। আমি না, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। তখন বলে যে আমার সব কিছু বিস্তারিত বলে।
বলার পরে আমি অনেক কান্নাকাটি করি। ওরে আমি বলি, তোমার একটা কথার জন্য আমি এখনো পর্যন্ত অপেক্ষা করতেছি, তুমি কি আমাকে ভুলে যাবা? যদি কোনোদিন এরকম হয় আমি অনেক বিপদে আছি, তুমি কি আমাকে ভুলে যাবা? আমি তোমার একটা কথার জন্য এখনো পর্যন্ত ওয়েট করতেছি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি প্রথম ওকে বললাম, তুমি কি বিয়ে করবে? হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করবো, আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসি। আমি কাল বাড়ি যাচ্ছি, আমি আসার পরে এখনো পর্যন্ত বাড়ি যাইনি, আমি তোমার খোঁজ করতেছি, আমি তোমাকে খোঁজার জন্য এখানে বসে আছি, আমি বাড়ি যাচ্ছি। এমন অবস্থায় আসছে, ওর একটা সেরা প্যান্ট, একটা সেরা পাকিস নিয়ে 10 টাকা পকেটে নেই। 10 টাকা ওর পকেটে নেই। তারপর ও যে আমি গেছি, যাওয়ার পরে যে আমাকে একটা চকলেট কিনে দেবে, চকলেট কিনে দেওয়ার মতো সামর্থ্য ওর কাছে নেই। ও আমার হাত ধরে কান্নাকাটি করতেছে যে তুমি আমাকে বিয়ে করবো। আমি হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। আমি এই দেড়টা বছর আমি কোনো একটা ছেলের সাথে কথা বলিনি। সারাদিন আমি লাইভ করলে আমি লাইভে মন বসতো না, আমি খেতে পারতাম না, আমি ঘুমাইতে পারতাম না। আমি সবসময় ওর ছবি, আমি কখনো নিজের মানে প্রোফাইলে কখনো কোনো ছেলের ছবি লাগেনি। আমি ওর ছবি আমার মানে কোনো ছেলে তো আমার কাছে না আসে, আমি ওর প্রোফাইলে লাগাই ঘুরতাম। মানুষ জিজ্ঞাসা করতো এটা কি? আমি বলতাম আমার হাজব্যান্ড। বিয়ে কিন্তু হয়নি। ও যে গ্রামে গেল, এসে বিয়ে করলো। তারপরে ও গ্রামে গেল, গ্রামে যাওয়ার পরে আমার সাথে অনেক কথা। গ্রামে যাওয়ার পরে আমার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে। ওর মা হচ্ছে তখন এই বিষয়টা মেনে নিতে পারে না, ওরে গালাগালি করে, এই করে। তারপর ও একদিন আমাকে বলতেছে, কয় আমি আজকে তোমার এখানে আসবো, তোমার সাথে আমি দেখা করে 10টা কথা বলে চলে আসবো। বাসা থেকে চলে আসছে, আসার পরে 70,000 টাকা নিয়ে আসছে, এসে আমাকে বলেছে আমাকে বিয়ে করো। আমি বললাম জানা না, তোমাকে বিয়ে করা আমার সম্ভব না। কেন? আমি তো অনেক ঋণ ছিলাম তখন। আপনি ঋণ ছিলেন? হ্যাঁ। ওকে, কিসের জন্য ঋণ হলো? আমি ঋণ ছিলাম বলতে মাঝখান দিয়ে হচ্ছে আমি একটা ব্যবসা দিতে চাচ্ছিলাম। আচ্ছা, ও ব্যবসা করতে গিয়ে ধরা গেছে? হ্যাঁ, ব্যবসা করতে যা ধরা গেছি না, আমি আমার আম্মুর থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা করতে চাইছিলাম। হ্যাঁ, ব্যবসা করতে যাই আর ওই যেই কোম্পানিকে দিছি, কোম্পানি হচ্ছে দুনিয়ার ফ্রড ছিল। আচ্ছা, ওকে। আমার টাকাটা নিয়ে যাওয়ার পরে উনি হচ্ছে আমাকে মানে টোটালি ব্লক করে দেয়। আন্ডারস্টুড, ঠিক আছে। তারপরে বিয়ে হইলো কবে তাইলে? বিয়েও তখনও হয়নি। বিয়ে তখন উনি আমাকে, আমি বললাম আমার তো ঋণ আছে। কত? তাহলে তোমার ঋণ কত আছে? আমি সব কিছু দেওয়া হয়ে গেছে, সামথিং কিছু আছে, 70,000-এর মতন আছে। কয় তাহলে তোমার গলায় একটা চেন আছে, তোমার চেনটা বিক্রি করে দাও। আমাকে চেন বিক্রি করে না হয় আমি 40,000 টাকা পেলাম, আর বাকিটা আমি 30,000 তোমাকে দিচ্ছি। ও কী করলো, ওই 30,000 দিল। দেওয়ার পরে আমাকে বলেছে, তারপরে সেদিনকে আমাদের বাসায় ওই আমাদের যে বাসায় সে বাসায় ছিল, থাকার পরে সকালবেলা আমাকে বলতেছে চলো শপিং মলে যাই। কেন? কয় এমনিতে একটু ঘুরে টুরে আসি, বাইরে যাই। যার পরে বিয়ের মার্কেটিং করে ফেলছে, সমস্ত কিছু কিনে ফেলছে। ওকে, যা লাগবে একটা বিয়ের যা লাগবে। আমার বলেছে তোমার মাকে ফোন দিয়ে বলো যে বাসায় মানে কিছু আয়োজন করার জন্য আমার চাচারা আসবে, আমার ভাতিজারা আসবে, আমার বন্ধুরা আসবে। তা আমার বাসায় সবাইকে, আমার মাকে ফোন দিয়ে বললাম মা আমরা তো বিয়ে করব। আমার মা তো এক কথায় রাজি। কারণ আমার মা দেখছে আমি কি পরিমাণ কান্না করছি ওর জন্য, আমি কি পরিমাণ। আপনার কি বাবা আছে আপনার? আমার ছোটবেলায় আমার যখন বয়স 1 মাস বা 1 বছর, আমার আম্মুর মুখে শোনা, তখন আমার বাবার কাছ থেকে আমার মা চলে আসছে। আচ্ছা, মানে আপনার গার্ডিয়ান হিসেবে আপনার বাবা ছিল না? না, আমার গার্ডিয়ান হচ্ছে আমার বড় বোন। আমার বড় বোন অসংখ্য ভালো মানুষ। আমার বড় বোন আমার মাথার যেমন তাজ থাকে না একটা, যে মাথায় মানুষ মুকুট পরলে যে মানুষকে সৌন্দর্য লাগে, আমার বোন এরকম। আমার বড় বোন অসংখ্য ভালো মানুষ, আমার জন্য অনেক কিছু করছে, আমার সন্তানের জন্য অনেক কিছু। আলহামদুলিল্লাহ। ওই দিনই আপনাদের বিয়ে হলো? ওই দিনই সন্ধ্যাবেলায় ও চাচারা আসলো, সবাই বাইকে করে চলে আসলো। আসার পরে ওরা আমাকে বিয়ের দিন আমি বলতেছি না আমি বিয়ে করবো না, কারণ তুমি আমাকে এতদিন বলছো যে কাবিন হবে অনেক বেশি। কাবিন দিয়ে আমার ফ্যামিলি সবাই বলছে কাবিন দিতে সংসার হয় না। আমাকে না, কাবিন দিয়ে কখনো সংসার হয় না, এটা আমিও জানি, কিন্তু কাবিন একটা গ্যারান্টিও। আজকে যদি আমাকে কাবিন করে তাহলে ও আমার মানে ভবিষ্যতে আমাকে যদি ছাড়তে গেলে ওর কষ্ট হবে। আমার মা বলে যে না, কাবিন দিয়ে মেয়েদের কখনো সংসার হয় না, তুমি তোমার কোনো বিয়েতে কাবিন প্রয়োজন। বিয়েটা যে হইলো বাসায়, উঠাইলো কবে আপনাকে বাসায়? সেদিনই আপনার বাসায়, ওনার বাসায় নিয়ে গেছে? এই সংসার তো ভালোই যাচ্ছিল, ঝামেলা কখন হইলো? সংসার ভালো যাচ্ছিল না। ওনার বাসায় আমি যাওয়ার পরে বিয়ে হইলো, ওনার বাসায় আমাকে নিয়ে যাওয়ার পরে ওনার মার সাথে কিন্তু আমি আগে থেকে কথা বলতাম। ও আমার সাথে একটা ফ্রড করছে। কি? ওরে আমি বিয়ের আগে বারবার বলতাম যে তুমি যে আমাকে তোমার বাসায় নিয়ে যাচ্ছ, তোমার ফ্যামিলি কি রাজি? আমার ফ্যামিলি সব রাজি। ওর মারে আমি ফোন দিয়ে বলতাম আম্মা আপনি কি রাজি? আপনার ছেলে যে আমাকে বিয়ে করবে আপনি কি রাজি আম্মা? কয় আমার ছেলে বড় ছেলে, সে যেখানে বিয়ে করবে, যেখানে পছন্দ করবে সেখানে করবে, সমস্যা কি? ওকে। আমি যখন বাসায় নিয়ে গেল আমাকে, তখন তার মা
টোটালি আমাদেরকে আলাদা করে দিয়ে ওনার মা হচ্ছে বাসা ছেড়ে চলে গেছে। ওকে, মানে ডে 1 থেকে ঝামেলা শুরু। হ্যাঁ, ওনার মা কি করছে, বাসা থেকে চলে গেছে। তখন আমি বললাম, আমি তো তোমাকে বিয়ে করতে চাই নাই, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করছি তোমার ফ্যামিলি কি রাজি আছে, তুমি বলছো তোমার মা রাজি আছে, তাহলে তোমার মা কোথায়? আমি যেদিন বিয়ে করে গেছি সেদিন থেকে আমি রান্না করে কেন খাবো? নতুন বউকে এসে রান্না করে খায়? গ্রামের অনেক মানুষ আমাকে দেখতে আসে, আসার পরে বলতেছে যে এই রে তুই এই বউটা বিয়ে করে নিয়ে আসছস, তোর এই বউর থেকে তো আগের বউটাই ভালো ছিল। হ্যাঁ, এই কথা যখন বলছে তখন আমার মাথায় আসমান, মানে আমি কান্নাকাটি করে আমি ঘর টর আটকে দিছি। কি হইলো, তুমি বিবাহিত ছিলা? বিবাহিত ছিল না, গ্রামের ভাবিরা মস্কারা করে ওকে তুই বিয়ে করেছিস, তোর এই বোটা থেকে তো আগের বোটা অনেক ভালো আছে, মানে শয়তানি করতেছিল। হ্যাঁ, আগের বোটা অনেক ভালো আছিল, এই বোটা তো থেকে আগের বোটা সুন্দর ছিল। আমার বলতেছে বউ আগের বউটা কিন্তু ওর মা ভাইয়ের জ্বালায় চলে গেছে। তখন আমি কান্নাকাটি করছি, আমি এই বাসায় থাকবো না। আচ্ছা, আমি সবকিছু গুছাই টুছাই নিছি, আমি কালকে চলে যাবো। আমি কেন বিবাহিত ছেলে সংসার করবো? আমি একটা অবিবাহিত মেয়ে, আমি একটা বিবাহিত ছেলের সংসার কেন করবো? আমার সাথে মিথ্যা কথা বলছে। পরে সবাই ভাবিরা বলতেছে যে আমরা মজা করছি, বিশ্বাস করি না। আমার কোরআন শরীফ ধরে বলতেছে না জান, আমার আগের কোনো বোনই ভাবিরা মজা করছে। পরে ভাবিদের কাছে ভাবিদের দুনিয়ার গালাগালি করতেছে। ভাবি, হ্যাঁ তোমরা আমার বাসায় এসে আমার বউরে কি বলছো, আমি নতুন বিয়ে করছি, আমার বউ এখন থাকবো না, আমার বউ যাবো গা। আপনাদের বেবি আসলো কতদিন পরে? বিয়ের 1.5 মাস পরে আমি বেবি প্যাট মানে আসে আর কি। আপনার হাজবেন্ড কি এরপরে আবার বিদেশে গেছিল? না, উনি দেশে সিঙ্গাপুরটা যেতে পারবে না, অন্য দেশেও যায় নাই, না কোথাও যেতে পারবে না, বেকার। তাইলে বেবিটা আসলে আমি ইচ্ছাকৃত বেবিটা নিছি। আচ্ছা, বেবিটা আমি যদি বেবি না নিতাম, আমার বিয়ের আগে হচ্ছে 2 বছর আমার পিরিয়ড হতো না, বন্ধ থাকতো, মানে অনিয়মিত ছিল না, হইতোই না। আমি অনেক হেলদি ছিলাম, মোটা, অনেক হেলদি ছিলাম, অনেক ফ্যাট ছিল। আচ্ছা, হইতো না। অনেক ডাক্তার দেখাইছি, পিজি হাসপাতালে বলেন, ঢাকা মেডিকেল, সব জায়গায় বলতো কি তুমি বিয়ে করো, যদি আল্লাহ চায় হবে। তার জন্য আমরা সবসময়, ও জানতো সবকিছু জেনে শুনে বিয়ে করছে। ওকে, তা ও জানতো আমার বেবি হবে না, তো চেষ্টা করছে যে না শুরুতেই একটা, ডাক্তার বলছে হয়তো একটা বেবি নেওয়ার চান্স আছে। যখন পেটে আসে তখনই ও আমরা জায়ান যখন পেটে আসে তখন আমরা বুঝতে পারি যে না আমাদের বেবি পেটে, আমার বেবি কনসেপ্ট করছি এরকম বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। তখন আপনার হাজবেন্ড কি করতো? কিছুই করতো না। তাহলে টাকা পাচ্ছেন কই? বিদেশ করছে না, এত বছর বিদেশ করছে, সঞ্চয় করছে না, ওই সঞ্চয় ভেঙে ভেঙে খাচ্ছি। কোনো কাজে জয়েন করতেছে না। ওনাদের চাষাবাদ আছে, ওনাদের প্রত্যেক বছরে 15 থেকে 20 লক্ষ টাকার পেস ওঠে। ওকে, জমি জাতির কাজে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে ডিভোর্সের পথে বা সেপারেশনের পথে কেন আসলো বোন? ডিভোর্সটা এইভাবে আসে নাই। ডিভোর্সটা আমি দিইনি। তাহলে ওর ফ্যামিলি চাপে দিছে ডিভোর্সটা। ও যদি কোনো দিনও আমার কাছে না আসতো, আমি বিন্দু পরিমাণ ওরে ডিভোর্স দিতাম না, কোনো দিনও না। তাহলে কেন দেওয়া লাগলো? এখানে অনেক কাহিনী আছে, আমি বিন্দু পরিমাণ ওরে ডিভোর্স দিতাম না। ও আমার সাথে এত কিছু হয়েছে, আমি এই 5 মাসের বাচ্চাটা নিয়ে পালায় আসছি ওদের বাড়ি থেকে। এখানে অনেক কাহিনী আছে, কিন্তু আমি যদি ও আজীবন আমার সাথে সংসার না করতো, যদি আজীবন না আসতাম, ওরে ডিভোর্স দিতাম না। অনেক ভালোবাসছি আমি এত প্রচুর করে ভালোবাসছি। আমি একটা রাত, বাচ্চাটা নিয়ে আসার পরে একটা রাত ঘুমাইনি। আমি আমার বাপের বাড়ি চলে আসি। বাপের বাড়ি চলে আসার পরে আমি বলি তুমি কিছু করো, তোমার ভাই তো তোমাকে হিজলা বলে, বলে তোমাকে গালাগালি করে, মারতে আসে, তুমি কিছু করো, তুমি তুমি ছোটোখাটো ব্যবসা করো, আমি সেই ছোটোখাটো ব্যবসা করো, আমি সেটা আমি সন্তুষ্ট। তুমি যদি ভিক্ষা করো, আমি যদি তোমার সাথে থাকি, তারপর আমি খুশি, তুমি কিছু করো। ও লজ্জা পায়, ও ব্যবসা করে খাওয়া ওর কাছে অনেক লজ্জার বিষয়। ও সব কিছু করবে, কিন্তু ব্যবসা করবে না। ব্যবসা করার বিষয় ওর আমি বলি তুমি কিছু একটা করো, কয় আমি এত বছর বিদেশ করে, আমার ফ্যামিলির এত উঁচু ফ্যামিলি, এত কিছু আছে, আমি কি এগুলো করবো? তুমি কিচ্ছু করো, তুমি এইভাবে কয়দিন নিজে সঞ্চয় করে খাবা। তখন ও কি করে, একটা ডাব বিক্রি করে। মানুষ আমাকে ডাব আলির বউ বললো, আমি অনেক হ্যাপি ছিলাম ওর সাথে। আমি একটা সময় কিন্তু অনলাইনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি, লক্ষ লক্ষ টাকা করছি, কিন্তু ও যদি আমাকে ডাব আলির মানুষ যদি আমাকে ডাব আলির বউ বলতো, তারপর আমি ওর সাথে খুশি ছিলাম। তো আমার যেদিন ডেলিভারি হবে সেদিনকেও আমার মায়ের সাথে তর্ক করে খাবার নিয়ে। আমার মা বয়স্ক মানুষ, খাবার রান্না করছে, খাবার একটু কম হয়েছে। ও আমাকে বারবার বলে তোমার মা কিভাবে এত কম করে খাবার রান্না করলো, তোমার মা কিভাবে এত কম করে খাবার রান্না করলো। আমার মাকে দুনিয়ার আমার ফ্যামিলি নিয়ে, আমার মা ভালো না, আমার বোন ভালো না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, আমার বাবা নাই, আমার সব কিছু তার সমস্যা।
তা আমার এতদিন যত তোমার আমার কোনো কিছু সমস্যা ছিল না, হঠাৎ করে আমার এইগুলো আমার কোনো কিছু সমস্যা নেই। তুমি যদি আমার বাড়িতে যে আমার মা কাটুক, আমার ভাই কাটুক, আমার মা মারুক, আমার ভাই মারুক, আমার বাড়িতে যে তোমার থাকতে হবে, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। এটাই আমার সমস্যা। কারণ তুমি কি আমাকে চাও না আমার এই সংসার চাও? না, তুমি তোমার মা বাবা ভাই বোন চাও, আমি তোমাকে চাই। সেদিন আমার ছেলের ডেলিভারি হবে, তুমি যদি আমাকে চাও এখন আমার সাথে এই মুহূর্তে তুমি বাড়ি নেবে, এখন তোমার বাড়িতে আমার ডেলিভারি তোমার ডেলিভারি হবে, এই মুহূর্তে আমাকে সে বাসে করে নিয়ে যাবে। বাসের মধ্যে আমার ব্যথা, প্রচন্ড ব্যথা। সেই দিন প্রেগন্যান্সি ডেলিভারি ব্যথা ওঠে বাসের মধ্যে? না, সেদিনই ডেলিভারি ডেট 10 তারিখে। 10 তারিখে সে আমার মায়ের সাথে ঝগড়া করে আমাকে নিয়ে যায়। আমার মা অনেক মানে কষ্ট পায়। আমার মা 8টা মাস পর্যন্ত আমাকে রাখছে তা আমার মায়ের কাছে, পুরো ডেলিভারিটা পর্যন্ত আমার মার কাছে রাখছে। কিন্তু আমার মা চাইছিল যে আমার মায়ের প্রথম মানে শেষ সন্তান আমি, প্রথম বাচ্চাটা যাতে আমার মার কাছে হয়। আমার বোনও চাইছে, আমার বোনও অনেক কিছু করছে, কিন্তু সে আমাকে সেদিনকে শুধু একটা কথা আমি চলে গেছি যে তুমি আমাকে চাও না তোমার ফ্যামিলি চাও। বুঝতে পারছি। আমি না, আমি তোমাকে চাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি আমার ফ্যামিলিকে ছাড়তে পারবো কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। চলে যাই। সেদিনকার রাত্রে আমার পাংশা ডেলিভারি হয়। পাংশা ওনাদের একটা হসপিটাল আছে, নিউরো হসপিটাল, ওইখানে আমার ডেলিভারি হয়। আর আমার হচ্ছে সিজার হয়েছে। আমি সিজারে ও কি করছে, সিজারে মানে 6 ঘন্টা আগে কোনো কিছু খেতে হয় না। যেহেতু আমি অনেক মানে বাসে করে জার্নি করে আসছি, ও আমাকে বলে তুমি কি খাবা, তোমার বাবা বাড়ি থেকে তো তুমি রাগ করে আসলা, কিছু খাও নাই, তুমি কি খাবা? ইনজেকশন দিতে পারবে না তো ভেজাল হয়ে যাবে। আমাকে বলে তুমি কি খাবা, আমি কই কি তুমি যা খাও আমি খাবো, আমার প্রচুর ক্ষুধা লাগছে, তুমি যেটাই খাও আমাকে ক্ষুধা লাগছে। আমি আজকে সারাটা মানে প্রায় 11 ঘন্টা ধরে আমি না খাওয়া। ডাক্তারের সাথে কথা না বলে খাওয়াইছে? ও কি করছে, আমাকে 2 প্লেট বিরিয়ানি খাওয়াইছে। ও মাই গড, এটা খাওয়ার পরে ডাক্তার এসে জিজ্ঞাসা করছে যে আপনার ওয়াইফ খালি পেটে আছে? ও বলছে হ্যাঁ, ও খালি পেটে। সিজার হয়েছে, বাচ্চা অসুস্থ, আমি অসুস্থ, শ্বাসনালীতে খাবার ঢুকে গেছে। স্বাভাবিক। বাচ্চা সুস্থ, আমি অসুস্থ বলে বাচ্চা সুস্থ, আপনার ওয়াইফ তো অসুস্থ, আপনার ওয়াইফের তো জ্ঞান ফিরে নেই। তো ওই অবস্থায় একটা মানুষ যাক, আমার বাচ্চাটা নিয়ে আমি ওইখানে থেকে বাসায় আসলাম। আমার তো একটা টেক কেয়ারের দরকার। সে আমাকে রেখে রাতের 9টা 10টা 11টা 12টা 1টা বাজে সে বাসায় আসে, বন্ধুদের সাথে আড্ডা মারে। নেশা করতো না? তাইলে সিগারেট খেত। তাহলে কিসের আড্ডা এত? আড্ডা মারতো সে মানে মোড়ে যে কালোখালী থানা, আমাদের তো কালোখালী থানাটা, ওই যে বাস স্ট্যান্ডের এখানে উনি বন্ধু আছে কিছু, ওদের সাথে আড্ডা মারতো। বাসায় আসতো না। আমি ওনাকে সবসময় বলতাম তোমার কি এত বন্ধু আসলো কোথেকে, এতদিন তো তোমার আমি বন্ধু দেখি নাই। তাই আমি বাসায় এসে কি করবো, বাসা আসলে বাচ্চা ক্যান করে, বাচ্চা কান্নাকাটি করে, আমার কাছে বাচ্চার প্রতি ওর ভালোবাসা জন্মায় নাই না, আমার কাছে এগুলো ভালো লাগে না। বাচ্চা কান্নাকাটি করে, কি আজীব কাণ্ড, ভালো লাগে না। আমি বাসায় আসার পরের দিন ওর মা আমাকে বলে বাচ্চার কাপড় চোপড় ক্লিন করার জন্য। তো 7 দিন তো বিছানা থেকে উঠতে না করে? 7 দিন বিছানা, আমি আসার 4 দিন পরে, আমি 4 দিন তো আমি ওইখানে তো আমার জ্ঞানই ছিল না। তা আমি কি করছি, ওই যে বাচ্চার যে ন্যাকড়া থাকে, ন্যাকড়াটা আমি পা দিয়ে একটু সরাই দিছি। পা দিয়ে সরাইছি দেখে আমার চুলে ধরে মারছে। কে? আমার শাশুড়ি। আমার নাতির পায়ে মানে ন্যাকড়াতে পা দিয়ে সরাইছিস কেন? সহ্য করছো কেন? আমাকে মারার পরে আমি 2 দিন পর্যন্ত, বাচ্চা হওয়ার পরে 2 দিন পর্যন্ত ভাত খাই না। ভাত খাই না দেখে আমাকে আর কেউ সাধে না। আমার কথা হচ্ছে মারছে, আমাকে আদর করে বলবে আমি খাবো। তো বাচ্চা আমার মার চাইতে মাসির দরদ বেশি হইতে পারে না? হ্যাঁ, বাচ্চা আমার, তার মানে নাই। সে আমার বাচ্চার শরীরে স্ক্যাবিক্স হয়েছে, তেল মাখা যাবে না, সে তেল মাখে। আমি বলছি মা বাচ্চাদের শরীরে তেল মাখতে হয় না, বাচ্চার মাথা তালুতে তেল দিতে হয় না। তুই আমার থেকে বেশি জানোস, তুই একটা জন্ম দিয়ে তুই এত কিছু জানি না গেছো, আর আমি 3-3টা বাচ্চা জন্ম দিয়েছি, 4-5টা বাচ্চা জন্ম দিয়েছি, আমি এত কিছু জানি না গেছোস। ওই তেল দিতে না করলাম দেখে আমার বাচ্চা ধরে না, বাচ্চা ধরে না, আমার বাচ্চা কান্না করতে করতে মরে যায়, আমার বাচ্চা ধরে না। তারপর হচ্ছে আমি প্রচন্ড পরিমাণ ঝাল দিত তরকারিতে, মানে 6 দিন হয়েছে, 6 দিনের দিন আমি বলি এরকম যে মা আপনি একটা কাজ করেন, আপনি খালি পেঁয়াজটা কেটে দেন, সব কিছু কেটে দেন, আমি নিজে রান্না করে খাই। মা আল্লাহর রাস্তায় একটু ঝাল কমায় দেন মা। আমি আজকে 4-5টা দিন কেউ ভাত খেতে পারি না। আমার ভাতের ক্ষুধা যে কি জিনিস, আমার বাসায় কোনো দিন আমি একটা টু শব্দ কখনো প্লেট ধুয়ে আমি আমার বাসায় কখনো খাইনি। আমি বলি মা একটু খাবারে একটু পরিমাণ ঝাল কমায় দেন মা, একটু লবণ কমায় দেন, একটু ঝাল কমায় দেন, আমি খেতে পারি না মা, আমার না বাচ্চাটা দুধ পাচ্ছে না মা, একটু কমায় দেন। একটা মা, আমার স্বামী আসে, আমার স্বামীকে বলি সবসময় জান বলতাম, জান মাকে বল না একটু ঝাল কমায় দিতে। তারা আমার জামাই বলতো ঠিক আছে তুমি সবকিছু কেটে মেটে মা দিবে, তুমি রান্না করে খাবা। আমি তো রান্না করে, আমি তো বসতেই পারি না, রান্না করবো কিভাবে।
অপারেশন তো তখনও শুকায়নি। না, মাত্র 7 দিন। হ্যাঁ। আমি বলতাম জান তুমি মাকে একবার বলো না আমাকে একটু ঝাল কমায় দিতে। কয় কি দাদা, তখন আমি ঝাল কমায় দেয় না দেখা একদিন ঝাল খেয়ে আমার বাচ্চা, আমি ঝাল খাওয়াতে আমার বাচ্চা পেটে ব্যথা। পরে আমি বললাম খুবই পেটে ব্যথা, মার একটু কও না ঝাল কমায় দিতে। তোমার মা কোথাকার প্রেসিডেন্ট, তোমার মা ঝাল কমায় দিতে পারবে না? আমি ওর মারে মানে ওর সাথে রাগ করে আমি ওকে মানে ওর মানে গালাগালি করি, ওর মানে মার রাগটা ওর উপরে আমি দিই। ওর মা কি করে ওইটা শোনে, শোনার পরে এসে আমাকে মানে বেদম পিটায়। ওরে আমি বলার পরে ওরে যখন আমার পেটায় তখন আমার অনেক রাগ, তখন আমি ওর মারে কি করছে একটা ধাক্কা মারছি আর পুরো গ্রামবাসীর কাছে যাই বলছে বউ আমাকে চুলে ধরে মারছে। কে বলছে? ওর আপনার শাশুড়ি? হ্যাঁ, আমার শাশুড়ি। ওকে। বউ আমাকে চুলে ধরে মারছে। গ্রামের মানুষ সবাই এসে আমাকে বলে তুমি কেমন তুমি শাশুড়ির গায়ে হাত দিছো, করছো, তুমি শাশুড়িরে মারছো। আমারে বলতেছে সবাই। পরে আমি কই আমা আপনি আমার নাতিটা ছুঁয়ে কন্ত যে আমি আপনার মারছি কিনা। হ্যাঁ, নাতি ছুঁয়ে করে মারছি। আমি কই আস্তাগফিরুল্লাহ, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নাতি ছুঁয়ে আপনি বলেন তো আমি হ্যাঁ তুই আমার ধাক্কা দিছিস, আমার চুলে ধরে মারছিস। আমি ওটা ধাক্কা দিনে ওনাকে চুলে ধরেও মারি। আমি খালি ওনাকে বলছি যে সরে যান না, উনি আমাকে মানে বারবার আঘাত করতেছে। আমার সেলাই, উনি আমার সেলাইয়ের মধ্যে একটা পা দিয়ে মানে গুতা দিচ্ছে। গুতা দেওয়ার পর আমাকে জানতো আপনি বারবার হাত নাড়েন কেন, এতটুকু বলছি। জামাই আমার সাথে কথা বলে না, ভাত খায় না, আমার সাথে কথা বলে না, আমার সাথে শোয় না, যে পাশের রুমে শোয়, এসে সোফায় শোয়, আমার সাথে কথা বলে না, খায় না। আমি কথা বলে না। আমি তাকে মাকে মারছি। ছেলে আসলে সারাদিন ভালো থাকে। আমার একটা দুঃখ ভাইয়া, সারাদিন ভালো থাকে। ছোট ছেলে আসলে ভালো থাকলে, আর বড় ছেলে আসলে কান্না করতে করতে এখান থেকে ওইখানে গইড়ায়। তোর বউ আমারে মারছে। যখন মা কান্না করেছে সন্তানের সামনে, সন্তানকে ঠিক থাকতে পারে। এবং শাশুড়িরা যে কি দুর্দান্ত অভিনয় করে, এটা দুনিয়াতে দুর্দান্ত অভিনয় ভাইয়া, কোনো পুরুষকে বোঝানো সম্ভব না। আমি যদি বিন্দু পরিমাণ যদি বলি তোমার মা এগুলা কেন করে, সেদিন আমাকে মারে। সেদিন ওর ঘরে আসে না, রাতের 1টা বেজে যায়, 2টা বেজে যায়, ঘরে আসে না। আমি ইভেন্ট ওর সাথে শুয়ে ওরে ভালো করে আমার এক চাচা, মানে আমার যে চাচার হচ্ছে মানে ওনার ওইখানে মানে রিলেটেড একটা মানে উনি একজন প্রভাবশালী লোক। উনি হচ্ছে মানে আমার গল্প লেখে। ওনার কাছে আমি আমার জীবনের এগুলো বলি। উনি আমাকে বলে তুমি স্বামীকে ভালোবাসা দাও, তুমি এখন তোমার শরীর থেকে অনেক গন্ধ আসবে, সেটা তার ভালো লাগবে না, তুমি সাজুগুজু করো, তুমি ফিটফাট থাকো। আমার মাত্র 11 দিন হয়েছে, বেবি হয়েছে, আমি 11 দিন ওনার আমি কি মজা দিব বা ওনার সাথে আমি কি করবো? আমি ওই আস্তে আস্তে ওনাকে আমি বুঝাই। সবসময় ওনার আমি বলতাম দেখো আমি না তোমার অনেক ভালোবাসি। আমি মানে চাইতাম যে বুঝাইতে যে আমি তোমার অনেক ভালোবাসি। ও আমারে বলতো বাসা আসার খালি তোমার পোলায় খালি গাছর করে কান্না করে, পোলা পেনা তো কান্না করেনি, এগুলার মাইরা ফেলো, এগুলার করে দাও, ওরে অন্য রুমে শোয়াও, ওরে এখানে দেখো। হাজবেন্ড বলতো বাচ্চাটা মাইরা ফেলো, বাচ্চা মেরে ফেলো, বাচ্চা এত কান্না করে কেন? ওর সহ্য হয় না, বাচ্চা কান্না করে বিরক্ত। ওর বাপ বলতেছে কথা। আমি বলতাম তুমি ওর একটু ধরো জান, তুমি একটু ধরো, আমি একটু তরকারিতে মশলাটা কষায় আসি। ও বাচ্চা মানে ধরতে রাজি না। আমি কি মহিলা মানুষ বাচ্চা পালবো? বাচ্চা পালার কাম তোমার, বাচ্চাকে আমি তো মহিলা মানুষ, বাচ্চা পালবো। বোন কোন পরিস্থিতি আসলো যখন চলে আসতে হইলো বোন? মানে তখন চলে আসতে হলো আমি যখন সহ্য না করতে পেরে আমি এক পর্যায়ে হচ্ছে শালিশ ডাকলেন? না, আমি টিউনো অফিসে যাই। আচ্ছা। ওইখানে উনি আমার গোপালগঞ্জের মানুষ, ওনাকে আমি বুঝাই বলি, বিচারে ডাকে। বিচারে ডাকার পরে তারা বিচার মেনে নেয়। ওইখান থেকে তারা বিচার মেনে নিছে। মহিলা টিউনো ছিল না, পুরুষ টিউনো। আমার পক্ষে কথা বলছে ওনারা। আচ্ছা। কারণ আমি যতগুলো বলছি আমি আবার কি করতাম, উনি যা করতো ভিডিও করে রাখতাম। ওকে। যেহেতু আমি আগে থেকে অনলাইনে মানে ভিডিও মানে জানি বা আমি ভিডিও করে রাখতাম। আমাকে একটা বকা দিলে বা আমাকে আজকে কোনো কিছু করলে আমি ভিডিও করে রাখতাম। ওইখান থেকে কি হলো, টিউনা সবকিছু বুঝাই দিল। বুঝাই দেওয়ার পরে আমি বাসায় আসলাম। আসার পরে এখন আর আমাকে কথায় মারবে না, হাতে মারবে না, ভাতে মারবে। এখন আমাকে মুখে মারবে না, কথায় মারবে না, হাতে মারবে না, ভাতে মারবে। কেমন? আমি পানির লাইন বন্ধ করে দেয়, আমাকে পানি দিবে না। 10 মাইল দূর থেকে এনে পানি এনে গোসল করো, বাচ্চার কাপড় চোপড় ধো, আমাকে পানি দিবে না। পানির লাইন বন্ধ করে দেয়। রান্নাঘর ওনাদের মানে বিল্ডিংটার পরে যে রান্নাঘর, বাড়িটার পরে যে রান্নাঘর তালা মেরে রেখে
গরম ভাতের ভিতর প্রচণ্ড পৌষ মাস মাঘ মাসের প্রচণ্ড শীতের মধ্যে ভাতের মধ্যে পানি দিয়ে দেয়। আমি এগুলো ভিডিও করে রাখি। রাখার পরে আমি যতবার উনি এরকম করে, আমি যতবার ভাত খেতে চাই গরম ভাতের মধ্যে পানি দিয়ে দেয়। শাশুড়ি? শাশুড়ি। আর জামাই? আমার জামাইকে বললে কয় কি করবা, কও মারে কি মারতে পারি? আমি কি মাকে মারতে বলছি? আপনি আলাদা হওয়ার কথা বলেন নাই জামাইরে? তখন বলছি, তখন আমি আবার কি করি, আবার বিচার সালিশ ডাকি, দেখাই যে দেখেন ভাতের মধ্যে আপনারা বিচার করে দেওয়ার পরে আপনারা দেখেন আমার ভাতের মধ্যে গরম পানি দিয়ে দেয় করে দেয়। এখন সবাই মানে টিওনা ওনারা আমার বকাবকি করে। কি নিয়ে বকাবকি করে? এটা নিয়ে যে তোমার একটু মানায় গুছায় নাও, প্রথম সংসারে এরকম হয়, একটু মানায় গুছায় নাও, মানায় গুছায় নাও। আপনি আলাদা কেন হইলেন না? না, তখন আমাকে এগুলো বলে আমাকে বকাবকি করে ওনারা আলাদা করে দেয়, মানে বকাবকি করে আমাকে ওদের সামনে আমার বকাবকি করে, পরে পিছনে আমাকে বলে তোমার যেহেতু এত সমস্যা, তোমার ওদের সবার সামনে তোমার বকাবকি করবো, তোমার ধর একটা থাপ্পড়ই দিব ওদের সবার সামনে, থাপ্পড় দিয়ে তোমার শাশুড়ির সাথে তোমার মিলাই দিব, মাপ চাওয়াই দিব, তোমার শাশুড়ির কাছে মাপ চাবা, পাও ধরে মাপ চাবা, তুমি তোমার আমরা আলাদা করে দিব। যাক, আমার সবার সামনে বকাবকি করে আমাকে আলাদা করে দিল। তারপর আলাদা করে দেওয়ার পর আমার স্বামী টাকা পাবে কোথায়, বাজার করবে কোথায়? বাজার করে না। তারপর তার মা আছে, চাচি আছে, খালা আছে, তাদের বাসায় খেয়ে আসে। আমার কি আছে ওনার গ্রামে? আমি বাচ্চা নিয়ে একা পড়ে আসি, খাবার নাই, বাচ্চার দুধ বউ বাচ্চা রেখে জামাই খায় আসে কেমনে? খেয়ে আসতে পারতো, সে ভরপুর খেয়ে আসতে পারতো। আমি বাসায় আসলে বউ বাচ্চা না খেয়ে আসে জামাই আরেক বাসায় খায় জিজ্ঞাসা করতো না তুমি খাইছো কিনা। আমি বলতাম তুমি 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 খাইবা না? কয় না আমার পেট বড়। আমি তুমি খাই আসছো না? কয় হ্যাঁ আমি খাই আসছি। আমার অনেক ক্ষুধা লাগছে। কি অদ্ভুত মানুষ! কয় কি তোমার ক্ষুধা লাগছে তাই কি করবো? আমি এক কাজ করো, বিস্কিট আছে বিস্কিট খাও। আমি ভাত খাই না, আমি বিস্কিটের ক্ষুধায় কি ভাতে কখনো মানে শেষ হয়? মিটে কখনো? বউ বাচ্চা না খেয়ে থাকলে কোনো পুরুষ খাইতে পারে আমি জীবনে শুনি নাই। পরবর্তীতে আমি ওরে এতবার বলার পর ও শোনানোর পরে আমি একদিন কি করি, বাচ্চা নিয়ে রাতে 3টা বাজে পলায় আসি। বাচ্চা নিয়ে আমি যতবার আসতে যাই ততবার আমার ওদের যে স্ট্যান্ড আছে মুরগির ফার্ম, ওইখান থেকে আমাকে নিয়ে যায়। যতবার আমি আসতে চাই ততবার আমাকে নিয়ে যায়। তারপর আমি রাতে 3টা বাজে আমি মানে পালায় আসি। আমি রাতে 3টা বাজে পালায় আসি এরকম ভাবে না, আমার মাথায় আবার এতটুকু ঢুকে যদি আমি রাতে 3টা বাজে পালায় আসি তাহলে বলবো ওদের গয়নাগাটি আমি সব নিয়ে পালায় গেছি। আমি কি করছি, বাচ্চাটাকে নিয়ে একটা ব্যাগ কাঁধে নিয়ে থানায় গেছি। থানায় যাওয়ার পরে আমি যেহেতু এগুলো আগে থেকে মিডিয়া মানে আছি, এগুলো আমি বুঝি, আমি থানায় গেছি। থানায় যাওয়ার পরে আমার সব কিছু মানে ওনাদেরকে দেখাইছি, দেখেন আমি এরকম পরিস্থিতির মধ্যে আছি, আমি এরকম আছি, আমার স্বামীর থেকে আমি চলে যাচ্ছি। যদি আমি চলে যাওয়ার পরে আমার ওনারা এফআইআর করতে পারে যে আমি ওনাদের জিনিসপত্র নিয়ে চলে আসছি, বা ওনাদের আমি বাড়ির অলংকার আছে অলংকার নিয়ে আসছি, দেখেন আমি কি নিয়ে চলে যাচ্ছি। ওনারা আমাকে বলে তোমাকে মিলাই দিই বা বুঝাই দিই। আমি কই না, আমি কিছুদিন অন্তত ওনার থেকে দূরে থেকে দেখি যে উনি ভালো হয় কিনা, ঠিক হয় কিনা। কিছুদিন দূরে থাকার কথা বলে আমি ওনার কাছ থেকে চলে আসি। উনি আর আমাকে ফোন দেয় না, খোঁজেও না, খোঁজ নেয় না, খোঁজেও নেই না কখনো না। আমি বাচ্চা মহাখালীতে আইসিইউতে ভর্তি ছিল, ডাক্তার মানে সই দিয়েছে যে বাচ্চা বাঁচবে না। আমার মা ফোন দিয়ে বলছে হাবিব বাবা তোমার তো সন্তান, তুমি তো জন্ম দিছো, একটা বার আসো বাচ্চাটাকে দেখতে। কয় তুমি আপনার মেয়ে মিথ্যা কথা বলে, বাচ্চার কিছু হয় নাই। আমি বলে যান তুমি আসো, তুমি বাচ্চা যান, তুমি একটা কাজ করো, তুমি ঢাকা, তুমিও চাকরি করবো আমিও চাকরি করবো, দুইজন চাকরি করবো, দুইজনের টাকা দিয়ে যা হবে। তুমি তো আমাকে লাইফ করতে দিবা না, তুমি তো আমাকে এই পথে মানে ইনকাম করতে দিবা না। তা তুমি হালাল যে তুমি যা করো আমি তাতেই খুশি। তুমি যদি খাও আমি খাবো, আমি যদি খাই তুমি খাবো, তুমি আসো। আসে না। আমি 2টা বছর অপেক্ষা করি, ওখানে আমাকে বলে তুমি চলে আসো। আমি চিন্তা করি যদি আমি যাই হাইদা যদি ওর কাছে যাই তাহলে ওর বাসায় আমার আর কোনো মূল্য নাই। আমি যদি মানে যাই, যদি ওর কাছে মানে ইচ্ছাকৃতভাবে যাই তাহলে বলবে যে তুই না চলে গেছিলি। লাস্ট কল দিছে কবে? কল দেনি, আসার পরে কল দেনি, আমি কল দিতাম। ছেলের জন্মদিন, তাকে বলি ছেলের জন্মদিন তুমি কি আসবা? 1 বছর হয়ে গেছে ছেলের জন্মদিন, তুমি কি আসবা? আমার বোন কয় ভাই তোর 2টা পায়ে ধরি, ছেলের জন্মদিন তুই দেখে যা। হ্যাঁ দেখা যা। কয় কি আমার কাছে টাকা নেই। আমার বোন কয় কত টাকা লাগবে তোর? কয় 2500 টাকা দিলে। কয় ঠিক আছে 2500 টাকা দিতে তুই ছেলেরে দেখতে আয়। ওই ছেলের জন্মদিনের দিন আসছে। আসার পরে আমি অনেক বুঝাইলাম, অনেক পায়ে ধরলাম, 2 পাও ধইরা কান্না করে বললাম যে জান যা হয়েছে তোমার সাথে আমি সংসার করছি, ভালোবাসছি তোমাকে, তুমি সংসারটা কন্টিনিউ করো, তুমি করো না। বাচ্চা যাও, তুমি যখন আইসো তুমি বাসা থেকে করে চাকরির কথা বলে এখানে আইসা আমার সাথে থাকো, বলো যে আমি ঢাকায় চাকরি করতেছি, যা ইনকাম করবা হয়তো মানে 70% তুমি এইখানে দিবা, 30% তুমি তোমার বাড়ি দিবা।
চলেই যায়। হ্যাঁ, ও বলে না আমি আসবো না। পড়াশোনা, শিক্ষিত ছেলে, কিন্তু কাজ করবে না। না চাকরি করবে না, কাজ কাম করবে না, তার মানে তার সম্মানে লাগে, সে চাকরি করবে না। শিক্ষিত ছেলে, সে একজন বিএ পাশ করে, শিক্ষিত না, সে পড়ালেখা জানা। শিক্ষিত মানুষ এটা না, পড়ালেখা জানা শিক্ষিত পার্থক্য আছে। ফাইনালি কি উনি ডিভোর্সের কাগজ পাঠিয়েছে আপনাকে? তারপরে কবে পাঠিয়েছে? আমাকে সে খালি সবসময় ফোন দিয়ে বলে তুমি বাড়ি চলে আসো, তুমি বাড়ি চলে আসো। আমি বলি তুমি খালি আমাকে একবার নিতে আসো, আমি তোমাকে নিতে আসলে আমি চলে যাবো। আমার ফ্যামিলির কোনো ফ্যামিলির আমি কোনোদিন ধার ধারবো না, তোমার নিতে আসো। কয় আমাকে বলে তাহলে আমি তোমাকে নিতে আসবো না। আমি কত নিতে না আসলে এক কাজ করো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি বলি আমি জানতাম এতটুকু যে দুনিয়া উল্টে গেল ও আমাকে ছাড়বে না। আমি শুধু মন থেকে বলতাম যে তুমি আমাকে ছেড়ে দাও, কিন্তু আমি চাইতাম না যে ও আমাকে ছেড়ে দেখ। আমি কখনো চাই না যে ও আমাকে ছেড়ে দেখ। আমি শুধু বলতাম তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দাও। তুমি কি এটাই চাও? আমি কইতাম তুমি কি বুঝো না, তুমি কি মেয়ে মানুষের আবেগ বুঝো না? ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেবো। তখন আমি অঝরে কান্না করতাম, যে শুধু আমি রাগের বসে বলতাম যাতে ও ওইগুলো বললে ভয় পায়, ও যাতে আসে। আমি কখন চাইতাম না যে আমাকে ছেড়ে দেয়। একদিন হঠাৎ করে একটা মানে পিওন আসে, সে বলে যে আপনার নামে একটা চিঠি আসছে, হাবিবুর আলমের নামে চিঠি আসছে। চিঠি যে আসছে আমি চিঠি খুলেও দেখি না, আমি ওইখানে মাথা ঘুরে পড়ে গেছি। হাসপাতালে নিল, হাসপাতালে নেওয়ার পরে জানতে পারলো যে আমার বেস্টে হাড়ে টিউমার হয়েছে 3টা। ও মাই গড। গত জানুয়ারি মাসে অপারেশন হয়েছে। আপনি জানতেন না আগে? না, ওই সেদিনকে যখন আমার ওইটা পাঠাইছে আমি অসুস্থ হয়ে পড়ি, তারপরে জানতে পারি যে আমার এরকম হয়েছে। আমি তখন করে যাওয়ার পরে আমি জীবনে কোনোদিন কোর্টে যাইনি, জীবনে কোনো সময় কোনো কারোর সামনে যে দাঁড়াইনি। আমি কোথায় যাব? কোর্টে যাওয়ার পরে আমার একটা অসংখ্য একটা ভালো মানুষের সাথে পরিচয় হয়, একজন উকিল। উনি আমাকে বলে যে আপনি সরকারি বাদী আইনে মিউচুয়াল মামলা করেন, আপনি সংসার করতে চান, আপনি মিউচুয়াল মামলা করেন। মিউচুয়াল মামলা করলাম। ওইখানের মধ্যে এসে ওনারা চাইলো যে বিয়ে করায়, মানে আমাদের পরবর্তীতে বিয়েটা করায় দিক, কিন্তু আমাদের অলরেডি 5 মাস 6 মাস হয়ে গেছে। উনি আমাকে ডিভোর্স দিচ্ছে। আমার কাগজটা অনেক লেট করে আসছে, মানে ডিভোর্স হয়ে গেছে, কার্যকর হয়ে গেছে। তারপরে ওনারা চাইছে যে বাচ্চাটার মুখে দিতে। আমার বাচ্চাটা অসম্ভব সুন্দর, আলহামদুলিল্লাহ, অসম্ভব মাশাআল্লাহ, এত ট্যালেন্ট ওর ভিতরে, এত। ওর বাবা আসে নাই তারপরে পারিবারিক আদালতে? কখনোই না। কোরের মধ্যে ওরে এত অপমান করছে উকিলরা, জজ নিজেও অপমান করছে ওরে। ও কি করছে, করে আসছে, একটা বার বাচ্চাকে কোলে নেয়, ওর হাতে মানে কাঁধে যে ব্যাগটাই। তো জজ যে ঢোকার মধ্যে যে রাস্তাতে ঢুকবে, বাচ্চাটা মানে কান্না করতেছে, আমার কাছে থাকবে না, কান্না করতেছে, তার খেলনা লাগবে। করে যাওয়ার পরে একটা বাচ্চার হাতে খেলনা দেখে তার খেলনা লাগবে, কান্না করতেছে। এই বাচ্চাটা কার? আমি আবার ছিলাম না, আমি আবার ওইখানে ওই যে কাগজে সাইন করছিলাম, আমি ছিলাম। তো ও বলতেছে বাচ্চাটা আমার। হেই তুমি কেমন বাবা, তোমার বাচ্চাটা এইভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর তোমার ব্যাগ তোমার কাছে কাঁদে? এই তুমি কেমন পুরুষ? তুমি তো পুরুষ না, তুমি হিজলা। তুমি যদি হিজলা না হয়, তোমার বাচ্চা, তোমার রক্ত এখানে গড়াগড়ি করতেছে আর তুমি কাঁধে ব্যাগ নিয়ে ঘুরতেছো। তখন কি করছে, উনি বলার পরে ব্যাগটা রেখে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চাকে করে ঠাস করে ওনার গালে একটা চড় দিয়ে দেয়। আমাকে বলে দেখছো কেমন বেয়াদব, বাচ্চাটাকে বেয়াদব বানাইছে। বাচ্চা তো চিনেই না বাপরে। বাচ্চা তো বাপকে বুঝেই না, মনে করছে অন্য কোনো আননোন পারসন। বোন, আপনার লাইফ থেকে যদি শেখার থাকে কি আছে বলেন তো? এই যে অনলাইনে মানুষ কাউকে মানে এত ছেলেদের আবেগে পড়ে বিয়েটা করা উচিত না। অন্তত তার ফ্যামিলি যাচাই বাছাই করা উচিত, যে তার ফ্যামিলির মেম্বার কেমন। গাছ ভালো যার ফল ভালো তার। খুব সুন্দর কথা বলছেন। তার ফ্যামিলি মেম্বার ভালো যার ফল ভালো তার। তার ফ্যামিলি মেম্বারটা কেমন, এটা খুবই দেখা প্রয়োজন। খুব সুন্দর কথা বলছেন। তারপর ডিভোর্সের পরও আমি এখনো পর্যন্ত ওরে আমি ফোন দিই, কিন্তু ও ডিভোর্স হয়ে গেছে। আমি ওরে চাই না যে আমার জীবনে ব্যাক আসুক, কিন্তু আমি এখনো পর্যন্ত ঘুমাইতে পারি না। রাতে হলে আমি মানে এমন খারাপ মুহূর্তের সাথে আমাদের ভালো মুহূর্ত তো আছে, সব তো খারাপে যায় না, কিছু ভালো মুহূর্ত তো আমাদের আছে। আমি এখন ওরে ফোন দিই, অনেক অজুহাতে ফোন দিই যে বাচ্চার এটা লাগবে, বাচ্চার ওইটা লাগবে, কিন্তু দেয় না, কখনো দেয় না। ও কখনো ভিডিও কল দিয়ে আজ পর্যন্ত বলে নাই যে আমার বাচ্চাটার কাছে দাও, আমি বাবা ডাকটা শুনি। আমি বলি তোমার বাচ্চা অনেক বাবা করে, মানুষের বাবা দেখলে কান্নাকাটি করে, একটু ভিডিও কল দাও, একটু দেখো। আমার সময় নাই, আমার মা কি মনে করবে, আমার ও চাস্তো বোনের সাথে সম্পর্ক, চাস্তো বোনেরকে মানে ও অনেক বেশি ভালোবাসে, চাস্তো বোনের সাথে সম্পর্ক। আমি বিয়ের পরে একে 3-4 বার দেখি আমার স্বামী শার্টের মানে কলারের বুদাম লাগাই দেয় ও। তারপরে আমি দেখি ওরা দুজনকে লিপ কিস করতেছে। হ্যাঁ, নিজের চোখে দেখছি। ওরা বলে ও আমাকে বলে আমি ভুল দেখছি।
স্ত্রী কখনো স্বামীর ভুল দেখে? আমি তোমার ওরে অনেকবার বলছি, কয় না ও ছোট থেকে একটু মিশুক। বাহ বোন, শেষ করব, আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনার ভালো করুক। কিন্তু অন্য পার্টে আমি একটু আসতে চাই। আপনি বলছেন অনলাইনে জুয়া খেলছেন অনেক, এটা কখন হয়েছিল? এটা হচ্ছে আমি অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে যায় কিভাবে, এটা হচ্ছে আমি না, এটা অনলাইনে ম্যাক্সিমাম 80% মানুষ অনলাইনে জুয়া আসক্ত হয়ে যায়। এখানে যারা লাইভ করে, এই বিগ অ্যাপসে যারা লাইভ করে, এরা অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা লাইভ করে। এছাড়া কি করে, সুন্দরীর মেয়েদের হচ্ছে সে নেশায় পড়ে যায়। সুন্দরী মেয়েদের নেশায় পড়ে যায় কি করে, লক্ষ লক্ষ টাকা যারা প্রবাসে থাকে তারা তো সারা দিন রাত কাজ করে, রাত্রে একটু ফ্রি সময় পায়, তখন তাদের মানে ওয়াইফের সাথে কথা বলার সময়টা নেই, রাত্রে ওয়াইফ তো শুয়ে আছে, তখন সে সময় পাস করে কি হয়, তখন সে কি করে 1,000 টাকা বা 2,000 টাকা, মানে ওই দেশের বাইরে যে দেশে আছে, ধরেন বাংলাদেশের প্রায় 50,000 ডায়মন্ড, 50,000 ডায়মন্ড মানে 1,000 ডায়মন্ডের দাম 300 টাকা বিগুর। 1,000 ডায়মন্ডের দাম 300 টাকা। 1,000 ডায়মন্ড রিচার্জ করে 300 টাকা ধরেন, ওরকম 50,000 ডায়মন্ড রিচার্জ করে কি করে, মানে ফ্রি টাইমটা গেম খেলে, গেম খেলার পর একটা মেয়েকে খুশি করানোর জন্য, মেয়ের থেকে অ্যাটেকশন পাওয়ার জন্য, আমার এই অমুক লোকে আমাকে এতগুলো ডায়মন্ড মারছে, বিগ সেন্ডার মানে পপুলারিটি, তাকে যাওয়ার পর একটা সালাম দিয়ে, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া আপনি তো আসছেন, আমি তো খুব হ্যাপি হয়েছি ভাইয়া, কালকে তো আপনি আমাকে পিকেটা জিতা দিয়ে গেছেন, ওর তো সেই পানিশমেন্ট দিছি, সেই মজা পেয়েছি। তো সবাই ওনার অ্যাটেকশন, 2,000 ভিউয়ার্স থাকলে ওনাকে চিনলো, উনি কি করে ওই 2,000 ভিউয়ার্সের লোভে রিচার্জ করে প্রচুর ইনকাম হচ্ছে এইখান থেকে, হচ্ছে ইয়েতে চলে যায়, না জুয়া যায়। এইখান থেকে না, পরবর্তীতে হচ্ছে আমি আমার এক ফ্রেন্ড ছিল সোহাগ নামে, ও আমাকে প্রচন্ড পরিমাণ পছন্দ করতো, বিয়ে করতে চাইতো। তো আমাকে মানে সবসময় লাইভে সবার উপরে রাখার জন্য ও কি করতো, আমাকে রিচার্জ করতো। ও কিন্তু গেম খেলতে পারতো না, আমাকে বলতো তুমি তো অনেক ভালো গেম খেলতে পারো, কখন কোন শিডিউলটা দেয় এটা তুমি ভালো জানো, আমি তোমাকে রিচার্জ করে দেবো, তুমি খেলবা। ঠিক আছে দাও, আজকে 1 লাখ, কালকে 2 লাখ, কালকে 1 লাখ, কালকে পরশু 1 লাখ, 2 লাখ, 3 লাখ, লাখে চলতেছে। হ্যাঁ লাখই, ওইখানে লাখের মানে হিসাব ছাড়া কোনো হিসাব নেই। আরে বাপরে। দিচ্ছে খেলছি, এরকম করতে করতে বিগো কোম্পানি আমাকে খুবই আত্মবিশ্বাস করে ফেলে, আমার এনআইডি কার্ড নেয়, নিয়ে আমি যখনই রিচার্জ চাইতাম তো আমাকে রিচার্জ দিয়ে দিত। পেমেন্ট না দিলে কিন্তু জেল হবে, পেমেন্ট না দিলে কিন্তু আমার মামলা হবে। তখন কি করতাম, ওরকম করে খেলতে আমি যা ইনকাম করছি ও তো দিত, ওর বাহিরে আমি লুকায় কি করতাম, আমি রিচার্জ করতাম হারতাম, এরকম। বারে যখন হাঁটতেছেন তখন খেলতেছেন কেন? বারে হারি না তো, তাহলে ধরেন এখন খেলতেছি, এখন আমি 1 লাখ নিয়ে বসছি, 1 লাখে আমি 2-3টা দাইন মারছি, 2-3টা দাইনে আমি মনে করেন হাইরা গেছি। পরে বললাম আরেকবার ট্রাই করে দেখি তো হয় কিনা, আরেকবার ট্রাই করছি, 3 গুণ দিয়ে দিছে আমাকে। ওদের লোভ কাজ করলো, 2বার হারার পরে 3 গুণ তো আমাকে দিছে। তখন কি করে আরো বেশি করে ধরি, যে আরো বেশি, যত বেশি ধরবো তত বেশি পাবো, ওরকম ধরতেছে আর দিচ্ছে। যখন আমি এরকম করে, যখন ওরা আমার কি করে ব্যালেন্স টার্গেট করে, ওরা যে ওর ব্যালেন্সে কত আছে, এখন 1 লগে নিয়ে যাব, ব্যালেন্স টার্গেট করে, তখন দেখে ব্যালেন্সে 10 লাখ আইসা পড়ছে। একটা দান মারবেন, একটা দানে আপনার 5 লাখ নিয়ে নেবেন। তখন একটা দান মারছেন, তখন আপনি যদি একটা দান পরে যদি আর না খেলেন, আর লোভ না করেন, যে না যাক আমি 1 লাখ দিয়ে 5 লাখ পাইছি, 10 লাখ পাইছিলাম, 5 লাখ নিয়ে গেছে আর 5 লাখ আছে, আর পরবর্তীতে যদি আপনি আবার খেলতে যান, তখন কি করে ওই 5 লাখও শেষ। তখন কি আর রাত্রে আর ঘুম হয় না, আমি আবার রিচার্জ করব, আবার 5 লাখ যে গেছে আমি এবার 10 লাখ বানাবো, এরকম করে ভিতরে লোভ জন্ম নেয়। এইভাবে এরকম অসংখ্য কয়েকজন, এই যে উর্ফি জিয়া বলেন। কোন সাইটে খেলে, কি নাম? মানে ভিগোর মধ্যে আর আলাদা একটা সাব না, বিগুর মধ্যে একটা মানে আর্নিং এ, যেখানে আর্নিংটা জমা হয়, ডলারটা জমা হয়, ফেসবুকে যেরকম আপনাদের ডলার আসে না, ওইখানে একটা ডলার জমা হয়, ইউএস ডলার। ওই ইউএস ডলারের নিচে একটা মানে পুতুলের মতন লাফাইলে পুতুলের মধ্যে ক্লিক করলে ওটার মধ্যে হটডগ হচ্ছে মানে কুকুর আর বিড়াল দুইটা ঘুষাঘুষি করে, মানে মারামারি করে, যেরকম কুস্তি বলে না, কে জিতবে, হ্যাঁ কে জিতবে তাকে ধরে, যে জিতে সে উইন। বাপরে বাপ, অনেক হিসাব গ্রেডি এরকম করে, মানে বিগো থেকে লক্ষ। আপনার কি মনে হয় বাংলাদেশে কত মানুষ এইসবের সাথে জড়িত? বিগো একটা পপুলার অ্যাপস, বিগোতে কম পক্ষে বাংলাদেশ এখানে সব বেশিরভাগ লাভবান হচ্ছে মেয়েরা।
আর যদি বিগো খেলার পরে যদি কোনো পুরুষ ধ্বংস হয়, এগুলো হচ্ছে ছেলেরা। কেউ যদি ধ্বংস হয় বিগো খেলে, সেটা হচ্ছে ছেলেরা। মানে তার টাকা পয়সা চলে যায়। হ্যাঁ, মেয়েদের পিছনে টাকা পয়সা নষ্ট করে। যারা প্রবাসী আছে 90% লোকেরা হচ্ছে প্রবাসীরা হচ্ছে মেয়েদের পিছনে লক্ষ লক্ষ টাকা ভাঙে, এদের বউ বাচ্চাদেরকে টাকা পয়সা দেয় না। বিগো কি বাংলাদেশে নিষিদ্ধ নাকি বাংলাদেশে চলে? বাংলাদেশে নিষিদ্ধ ছিল, অনেকবার সাইবার ক্রাইমের লোকেরা বিগো বন্ধ করে দিছিল। হ্যাঁ, আবার বিগো হচ্ছে মানে বিগো এখন সরকার একটা সময় দিত না, আচ্ছা, তার মানে এখন ট্যাক্স দিয়ে চলতেছে। এখন ট্যাক্স দিয়ে চলতেছে বিগো। বিগো অ্যাপসটা হচ্ছে বিগো অ্যাপস, লাইকি অ্যাপস, ইমো অ্যাপস, 3টা অ্যাপসের মালিক একজন। ও আগে শুধুমাত্র বিগো অ্যাপসের মালিক ছিল, এখন সে ইমো অ্যাপস কিনে নিছে, এখন সে লাইকি অ্যাপস কিনে নিছে। 3টা অ্যাপসের মালিক একজন এখন। কোন দেশ? চাইনিজ? না, সিঙ্গাপুর। সিঙ্গাপুরে। আমার হাজবেন্ড যেখানে চাকরি করতো সেই সাথেই বিগো অ্যাপসের অফিস। হ্যাঁ। বাহ, আমরা অনেক কিছু জানলাম, অনেক তথ্য জানলাম। আই হোপ আপনাদের কাজে লাগবে। যে কোনো কিছুই ভালো বা খারাপ নির্ধারণ করে আসলে নিজের ব্যবহারের উপরে। সো আপনি সতর্ক মানে সব ঠিক আছে, আর আপনি ভুল মানে সব শেষ। আমরা দোয়া করি আপনি সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, ভুল করবেন না, এবং অবশ্যই কোনো লোভ প্রতারণার শিকার